এবার ক্লাসের যে সবচেয়ে উইক স্টুডেন্ট, মানে কাউকে খারাপ বলা যায় না, কেন বলি না এই কারণে যে দেখো সে পড়াশোনায় হয়তো খারাপ, মানে পড়াশোনা হয়তো মেমোরি পাওয়ার তার নয়, নাচে খুব ভালো হতে পারে, তো সে আঁকে খুব ভালো, তাহলে আমি তো নাচতে পারি না, তাহলে নাচার দিক দিয়ে যদি হয় কম্পিটিশন, তাহলে আমি তো জিরো ভাই, সে সেখানে কাপ নিয়ে আসবে ন্যাচারালি। আমি হয়তো পড়াশোনায় ভালো, এবার আমাদের সব কিছুকে যদি পড়াশোনার মাপদণ্ড দিয়ে দেখা হয় সেটা আবার অন্যায়। মানে সবাই পড়াশোনায় যে ভালো হবে এরকম কোনো মানেই নাই রে ভাই, ঠিক আছে? কিন্তু পড়াশোনাটা কেন দরকার, বেসিক সেন্সের জন্য কেন পড়াশোনা দরকার একটা উদাহরণ দিচ্ছি। তাহলে আজকে আমরা আলোচনা করব আমাদের 4.2 চ্যাপ্টার, যেটা হচ্ছে মোলের ধারণা। মোল একটা বড় টপিক, এটার উপর বিশাল বড় ক্লাস করানো যায়, কিন্তু আমাদের জাস্ট ধারণাটুকু দিতে হবে যে মোল কি জিনিস, হোয়াট ইজ মোল। মোলের ধারণা দেওয়ার আগে আমরা যদি একদম শুরু থেকে পড়তে চাই, তো মোটামুটি খ্রিস্টপূর্ব প্রায় 500-600 এরকম টাইপে বিভিন্ন দার্শনিক ছিলেন, তারা তখন বলতেন যে পদার্থগুলোকে ভাঙলে আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছাতে পারি। এবং তোমাদের ক্লাস 8-এর যদি কনসেপ্ট মনে থাকে, ডেমোক্রিটাস, আমরা পরমাণু চ্যাপ্টারেও বলেছিলাম, তিনি অ্যাটমোস কথাটা ইউজ করেছিলেন। আমাদের ভারতীয় দার্শনিক কনাদ ছিলেন, তিনিও ইউজ করেছিলেন। তার অনেক বছর পর, অনেক বছর মানে প্রায় 1000 বছর পর, মোটামুটি বিজ্ঞানী ডাল্টন প্রথম একটা তত্ত্ব দেওয়ার চেষ্টা করেন 1803-4 সাল নাগাদ। তিনি যে তত্ত্ব দিয়েছিলেন তা পরমাণুবাদ নামে পরিচিত, বা অ্যাটমিসিটি। এই পরমাণুবাদ বা এই অ্যাটমিসিটির তত্ত্ব প্রথম ডাল্টন দিতে পেরেছিলেন। এবং তত্ত্বগুলো ছিল কি, তোমাদেরকে আগের ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম। পরমাণু নিরেট, একে ভাঙা যায় না, সৃষ্টি করা যায় না, একই পরমাণু পদার্থ থাকে, এগুলো তো আমরা জানি। কিন্তু তিনি যে মূল কথাটা বলেছিলেন একদম লাস্টে, সেটা ছিল যে পরমাণুগুলো পরস্পর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের পরমাণু সংখ্যার সরল অনুপাতে। আই রিপিট, পরমাণু সংখ্যার সরল অনুপাতে। মানে একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন যুক্ত হতে পারে, একটা নাইট্রোজেন 3টে হাইড্রোজেন যুক্ত হতে পারে, এইভাবে হতে পারে। যেমন তিনি এরকম ভাবে ভাবলেন, তুমি জাস্ট ভাবো যে NH3, এখানে যদি ভাবো একটা নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন আছে, তাহলে এই অনুপাতটা 1:3 হবে। এটা কে বললেন? এটা বললেন আমাদেরকে কে? মোটামুটি ডাল্টন। এটা আমাদেরকে ডাল্টন বললেন, ঠিক আছে? তাহলে এটা তো ডাল্টন বললেন যে 1:3 এরকম অনুপাতে বিক্রিয়া করবে। তার পরমাণু সংখ্যার সরল অনুপাত, সরল অনুপাত মানে 1, 2, 3, 4, 5, 6 এরকম টাইপের, ভগ্নাংশ বা ফ্র্যাকশন হবে না। তার কিছু বছর পরই বিজ্ঞানী গে লুসাক, বিজ্ঞানীর নামটা বলছি, গে লুসাক একটা তত্ত্ব দিলেন। ক্লাস 10-এ তোমরা এটা পড়বে। গে লুসাকের তত্ত্বটা কি ছিল? যে গ্যাসীয় বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। মানে ধরো দুটো গ্যাস নিলাম, সে হাইড্রোজেন একটা গ্যাস আর ক্লোরিন একটা গ্যাস। এই দুটো গ্যাস রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কেমন ভাবে? তাদের আয়তনের সরল অনুপাতে। রিপিট, আয়তনের সরল অনুপাতে। এটা কে বললো? গে লুসাক। আর একটু আগে তোমাদের বললাম ডাল্টন বলেছিল পরমাণু সংখ্যার সরল অনুপাত। তাহলে দুটো কন্ট্রাডিকশন হলো, হ্যাঁ না বলো? স্বাভাবিকভাবেই জন ডাল্টন বলছে পরমাণু সংখ্যার অনুপাতে বিক্রিয়া হবে, আর গে লুসাক বলছে কি আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া হবে। তো জন ডাল্টন যেহেতু অ্যাটমিসিটি থিওরি দিয়েছিলেন, তাকে বাদ না দিয়ে গে লুসাকটাকে বাদ দেওয়া হলো, যে না এটা মোটামুটি ভুল। এইগুলো পর্যবেক্ষণ করছিলেন একজন বিজ্ঞানী, তার নাম ছিল বার্জেলিয়াস। কি বললাম? এইসব তত্ত্ব কোথাও পাবে না, প্লিজ। যারা ইউটিউবে দেখছো, হয়তো তোমাদের ক্লাসে টেক্সট বইয়ে নেই, এগুলো আমার স্টাডি ম্যাটেরিয়ালে দেওয়া আছে, এবং আমি যেহেতু পড়াচ্ছি তোমরা ইউটিউব থেকে দেখলে পারে, তোমরা এটা দেখে নিও। তোমাদের স্কুলের টেক্সট বই নেই, সো এত কিছু লিখতে যেও না, বলবে যে মেয়েটা বেশি জেনে গেছে, দরকার নাই। স্কুলের টেক্সট বই পড়তে পারো, কিন্তু মিশন বা অন্যান্য যারা আছে সব পড়বে। তাহলে বার্জেলিয়াসের প্রকল্পটা কি ছিল? বার্জেলিয়াস এগুলোকে লক্ষ্য করছেন, দিয়ে তিনি একটা তত্ত্ব দিলেন। তত্ত্বটা কি ছিল? যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক পরমাণু থাকে। এইটা তিনি বললেন। আই রিপিট, পরমাণু থাকে।
কেন খেলাটা কি নিয়ে চলছে ততক্ষণ ধরে? পরমাণু নিয়েই। তাহলে বার্জেলিয়াস এই দুটো ঘটনাকে লক্ষ্য করে তিনি একটা তত্ত্ব দিলেন, বলেন একই চাপ উষ্ণতায় সম আয়তন গ্যাসের সমসংখ্যক পরমাণু থাকে। তাহলে এই বার্জেলিয়াসের প্রকল্পটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হলো, কিন্তু এর ওপরও অনেক প্রশ্ন এলো। এর ওপর বিভিন্ন রকমের প্রশ্ন হওয়ার পর এর ওপর যখন পড়াশোনা বা রিসার্চ শুরু হলো, তখন এই বার্জেলিয়াস প্রকল্পটাকে সংশোধন করা হলো, এবং এই বার্জেলিয়াস প্রকল্পের সংশোধিত রূপ দিয়েছিলেন আমাদের বিজ্ঞানী অ্যামিলিও অ্যাভোগাড্রো, এবং তিনি একটা তত্ত্ব বা প্রকল্প দেওয়ার চেষ্টা করলেন, যেটাকে আমরা বলবো অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্পটা এইভাবে দিলেন, তিনি বললেন যে প্রকৃতিতে যদি আমরা দেখি তাহলে কোনো একটা মৌলের সবচেয়ে ছোট অংশ পরমাণু, কিন্তু পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পছন্দ করে না বা পারে না। তখন তিনি নতুন একটা কনসেপ্ট নিয়ে এলেন। কনসেপ্টটা কি? তিনি বললেন আমরা যে পরমাণু পরমাণু নিয়ে আলোচনা করছি, আমরা পরমাণুর বদলে একটা নতুন কনসেপ্ট নিয়ে আসব। সেই কনসেপ্টটা কি না, তো সেটা হচ্ছে অণু। অণুটা কি? মানে একাধিক পরমাণু নিয়ে অণু তৈরি হয়। তিনি এই ধারণাটা কি করে নিয়ে এলেন না, তো এখানে সুন্দর দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন আর ক্লোরিন দুটো গ্যাস, তাহলে একটা হাইড্রোজেন এইচ আর একটা ক্লোরিন বিক্রিয়া করছে স্যার, দিয়ে সুন্দর তৈরি করছে কি HCl। কত সুন্দর এটা মিলে যাচ্ছে, সুন্দরভাবে মিলে যাচ্ছে। কিন্তু যখনই আমি অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া করছি, তখন বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে AlCl3। বাস, সমস্যা এবার হয়ে গেল। তো বিভিন্ন ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া তৈরি হচ্ছে NH3, তখন সমস্যা আসছে। তো এই সমস্ত জায়গায় আমাদের যে সরল অনুপাত, সেই সরল অনুপাতটা তখন মানছে না। তখন তিনি কি বললেন যে অ্যাভোগাড্রো এই পরমাণুর কনসেপ্টটাকে চেঞ্জ করে নিয়ে এলেন অণুর কনসেপ্ট। তিনি প্রথম অণুর ধারণা দিয়েছিলেন, এবং তিনি একই তত্ত্ব রাখলেন, শুধু পরমাণুর বদলে ইউজ করলেন কি অণু। কি বললেন? একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। তিনি এই কথাটা বললেন, একই জিনিস, শুধু তিনি পরমাণুটাকে রিপ্লেস করলেন অণু দ্বারা। এবং তিনি বললেন একাধিক পরমাণু মিলে অণু তৈরি হয়, এই অণুগুলো থাকতে পারে, এই অণুগুলো প্রকৃতিতে থাকতে পারে। পরমাণু প্রকৃতিতে থাকে না। কোনো পরমাণু থাকতে পারে, কোনো পরমাণু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে, কিন্তু ন্যাচারালি থাকে না, অণুরাই থাকে। তিনি বললেন অণুকে আমরা দুভাগে ভাঙতে পারবো। কি কি না, তো একটাকে বলছি মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। তিনি বললেন একটা মৌলিক অণু আছে আর একটা যৌগিক অণু আছে। একই পরমাণু দিয়ে যে সমস্ত অণু তৈরি তাদেরকে বলা হয় মৌলিক পরমাণু। যেমন ধরো অক্সিজেন, অক্সিজেন দুটো অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি, এদেরকে বলবো মৌলিক অণু। যেমন ধরো ক্লোরিন অণু, এটা হচ্ছে একই ক্লোরিন পদার্থ দিয়ে তৈরি, এদেরকে বলবো ক্লোরিন অণু। তাহলে একই পরমাণু দিয়ে যে সমস্ত অণু তৈরি তাদেরকে বলবো আমরা মৌলিক অণু। আর ভিন্ন পরমাণু দিয়ে তৈরি অণুকে বলবো যৌগিক অণু। যেমন ধরো জল, জলের মধ্যে দেখো হাইড্রোজেন আছে আর আছে অক্সিজেন। যেমন ধরো অ্যামোনিয়া NH3, এর মধ্যে আছে নাইট্রোজেন আছে আর কি আছে হাইড্রোজেন। যেমন ধরো কার্বন মনো অক্সাইড, এর মধ্যে কার্বন আছে আর অক্সিজেন। তাহলে আমরা অ্যাভোগাড্রো থেকে প্রাপ্ত অণুকে দুভাগে ভাগ করলাম, একটাকে বলছি মৌলিক অণু আর একটাকে কি বলছি যৌগিক অণু। আমরা কেন এই ইতিহাসটাকে বেশি গেলাম না দূরে, কারণ এই ইতিহাস বার্জেলিয়াসের আগে মোটামুটি সেরকম আমাদের বইয়ে নেই, টেক্সট বই। হায়ার সিলেবাসে একটু হলেও পড়াশোনা হয়, সেজন্য আমি টাচটা দিয়ে রাখলাম তোমাদের। আমাদের অ্যাভোগাড্রো থেকে পড়াশোনাটা শুরু হবে। তাহলে অ্যাভোগাড্রো মূলত অণুর ধারণা দিলেন, এবং তিনি বললেন মৌলিক অণু আর যৌগিক অণুর কনসেপ্ট। তাহলে একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে মানে কি? মানে ধরো আমি এখানে একটা গ্যাসের কন্টেনার নিলাম, এখানে একটা গ্যাসের কন্টেনার নিলাম, দুটো গ্যাস, দুটোর মধ্যে একই চাপ রাখলাম। কত চাপ? ধরো এর মধ্যেও চাপ রাখলাম 1 atm, এর মধ্যে চাপ রাখলাম 1 atm। চাপ হচ্ছে চাপের একক atm। তাহলে এর মধ্যে রাখলাম 1 atm, এর মধ্যে 1 atm। এর মধ্যে আমি রাখলাম 0 ডিগ্রি সি উষ্ণতা, এর মধ্যে রাখলাম 0 ডিগ্রি সি উষ্ণতা। তাহলে আমাদের এখানে শর্তটা মেনটেন হয়ে যাচ্ছে একই চাপ ও উষ্ণতায়। তাহলে এই শর্তটা মেনটেন হচ্ছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন। সম আয়তন মানে ধরো এর মধ্যেও আয়তন আছে ভি, এর মধ্যেও আয়তন আছে ভি। তাহলে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যা কি হবে? সমান। তাহলে এখানে যদি অণুর সংখ্যা n হয়, এখানে অণুর সংখ্যা কত হবে? n। এবং এই n এর সংখ্যার মান বার করেছিলেন বিজ্ঞানী মিলিকান। কে বার করেছিলেন নাম?
মিলিকান। অ্যাভোগাড্রো সংখ্যার নাম বার করেছেন বিজ্ঞানী মিলিকান, এবং সেই অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, আমরা এটাকে NA দিয়ে লিখি, নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো নাম্বার কত না, তো তোমরা আগেই পড়েছো হয়তো সম্ভবত 6.022 ইন্টু 10⁻23, এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার। এটা দিয়েছিলেন আমাদেরকে মিলিকান, কিন্তু এই তত্ত্বের ধারণা দিয়েছিলেন অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোকে প্রকল্প কেন বলা হয়? আমরা যখন কোনো একটা থিসিস বা থিওরি বলি তখন সেটা আমাদেরকে প্র্যাকটিক্যালি প্রুভ করে দেখাতে হয়। এবার অ্যাভোগাড্রো এই তত্ত্বটা দেওয়ার পর তখন তিনি প্র্যাকটিক্যালি এই জিনিসটা করে দেখাতে পারেননি, বা এইরকম কোনো জিনিস তখন তিনি ব্যাখ্যা সেরকম ভাবে হাতে কলমে দিতে পারেননি, তাই এটাকে প্রজেক্ট বা প্রকল্প বলা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বর্তমানে এটা এখন একদম সত্য, তাই তুমি বর্তমানে এটাকে অ্যাভোগাড্রো সূত্র বলতে পারো। সূত্র আর প্রকল্পের মধ্যে পার্থক্য আছে। যেমন ধরো তোমরা মহাকর্ষ সূত্র পড়েছিল, কিন্তু মহাকর্ষটা যদি সূত্র আকারে তখনই পেলাম যখন কোনো বস্তুর মধ্যে গ্র্যাভিটি আছে দেখছি, তার আগে পর্যন্ত সেটা কিন্তু প্রজেক্ট ছিল। এটা অ্যাভোগাড্রোর প্রকল্প, পরবর্তী ক্ষেত্রে অ্যাভোগাড্রো সূত্র হলো। সিমিলারলি মহাকর্ষ প্রকল্প থেকে মহাকর্ষ সূত্র হয়েছে, আর মহাকর্ষ সূত্র প্রকল্প বলার কোনো প্রশ্নই আসে না, কারণ মহাকর্ষ আছে বলে আমরা এখানে বসে আছি, গ্র্যাভিটি আছে বলে। সো সেটার জন্য কোনো প্রকল্প বা এরকম কোনো কিছু বলার অপেক্ষাই রাখে না। এতদূর কি ক্লিয়ার করাতে পেরেছি? এতদূর কি ক্লিয়ার? এরপর আমাদের নোটসে দেখবে পেজ নাম্বার 74-এ তোমরা পাবে অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত বিবৃতি। দেখে নাও একবার, অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত বিবৃতি 74 নম্বর পেজে দেখে নাও, একদম উপরের দিকে আছে। কি না, তো আমরা এখানে পড়লাম একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত বিবৃতি উল্টো। কি না, তো একই চাপ উষ্ণতায় সমসংখ্যক অণু বিশিষ্ট গ্যাসগুলি সম আয়তন দখল করে। উল্টো বললাম, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাস সমসংখ্যক অণু রাখে। উল্টো কি, একই চাপ উষ্ণতায় সমান অণু বিশিষ্ট গ্যাসগুলির সমান আয়তন দখল করে। এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, এবং এই আয়তনের মান কত এটাকে আমরা বলবো মোলার আয়তন, পরবর্তী ক্ষেত্রে বুঝবো। এবং এর মান কত হয় বলতো? 22.4 লিটার। এটা পরে পড়ছি। তাহলে এই হলো আমাদের মোটামুটি অ্যাভোগাড্রোর বিপরীত সূত্র। অ্যাভোগাড্রো সূত্র কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ওখানে দেখো আন্ডারলাইন করে নেবে যে অ্যাভোগাড্রো প্রকল্পটা অবভিয়াসলি মনে রাখবে যে আমাদের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়, প্রকল্পটা কখনোই আমরা ওই কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য করব না। ওকে, এবার আমরা পড়বো পারমাণবিক ওজন। পারমাণবিক ওজন, অ্যাটমিক ওয়েট। আচ্ছা, এখানে ওজন মানে কিন্তু ভাববে না যে অ্যাকচুয়াল নিউটন একক, নো। ওজন আমরা এখানে এই সেন্সে বলছি ভর। এই জায়গাটা অনেক গন্ডগোল হয়ে যায়। অ্যাটমিক ওয়েট মানে এখানে কিন্তু বারবার বলছি, ভাববে না যে ওজনের একক কি হয়? নিউটন। আমি এখানে কিন্তু ওজন বলতে ভরকে বোঝাচ্ছি। এখন কোনো পদার্থের ভর মাপতে গেলে আমরা তুলা যন্ত্র ইউজ করি, সাধারণ তুলা যন্ত্র আছে। আচ্ছা, ভর মাপতে গেলে স্প্রিং তুলা যন্ত্র ব্যবহার করা যেতে পারে, ওজনও পাওয়া যায় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। কিন্তু পরমাণুর তো সাইজ খুব ছোট। আগের চ্যাপ্টারে পড়ে নিয়েছো, আমি বুঝিয়েছিলাম সম্ভবত যদি মনে থাকে, যে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে পরমাণু এত বড় হবে নাকি, কিন্তু বাস্তবে পরমাণু এর থেকেও ছোট। তাহলে নিউক্লিয়াস কত ছোট? তাহলে অ্যাকচুয়ালি পরমাণুর সাইজ খুবই ছোট, যেটা কল্পনাতীত। তাহলে এরকম একটা পরমাণুকে আমি দাঁড়ি পাল্লায় রাখবো কি করে, আর তাকে মাপবই কি করে? তাহলে পরমাণুকে এরকম ভাবে ডাইরেক্ট দাঁড়ি পাল্লায় বা কোনো জায়গায় রেখে মাপা যায় না, ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। তাহলে সেটাকে কি করে মাপবো? তাহলে আমরা এটাকে মাপবো আপেক্ষিক ভাবে। আপেক্ষিক মানে উইথ রেসপেক্ট টু সামওয়ান। যেমন ধরো আমি যদি আজকের প্রেজেন্ট এই ক্লাসে বলি যে আমার এখানে সব থেকে ভালো পড়াশোনা কে, আমি একটা উদাহরণ দিচ্ছি, XYZ কোন একটা স্টুডেন্ট, ধরে আমি দেবতনু একটা স্টুডেন্ট, যে পড়াশোনা সব থেকে ভালো। এবার আমি এরকম ভাবে মেজার করছি দেবতনু থেকে ওই ছেলেটা কত খারাপ পড়াশোনায়, এই মেয়েটা কত খারাপ, এরকম ভাবে মেজার করছি, মানে ওর তুলনায়। সেজন্য দেখবে বাড়িতেও অনেক সময় আমাদেরকে এরকম ভাবে বলে, ওই মেয়েটা কত পেয়েছে 70, তুই কত পেলি 50, যা যা মেয়েটার পা ধুয়ে জল খাক, তুই 20 পেয়েছিস, ওর থেকে কম। কম্পেয়ারটা এরকম হয়। কিন্তু এই নয় যে ও 70 পেয়েছে মানে গোটা দুনিয়ার ওই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান, এরকম তো নয়। ওর থেকে লাখ লাখ কোটি কোটি স্টুডেন্ট আছে এর থেকে অনেক বুদ্ধিমান, তাই না? তোমার থেকে আরো কত খারাপ আছে, আরো ভালো মানে স্টুডেন্ট, তুমি একটা মিডিয়াম জায়গায় দাঁড়িয়ে আছো। এবার ক্লাসের যে সবচেয়ে উইক স্টুডেন্ট, মানে কাউকে খারাপ বলা যায় না, কেন বলি না এই কারণে, যে দেখো সে পড়াশোনায় হয়তো খারাপ, মানে পড়াশোনা হয়তো মেমোরি পাওয়ার তার নয়, নাচে খুব ভালো,
হতে পারে তো। সে আঁকে খুব ভালো, তাহলে আমি তো নাচতে পারি না, তাহলে নাচার দিক দিয়ে যদি হয় কম্পিটিশন, তাহলে আমি তো জিরো ভাই। সে সেখানে কাপ নিয়ে আসবে ন্যাচারালি। আমি হয়তো পড়াশোনায় ভালো। এবার আমাদের সব কিছুকে যদি পড়াশোনার মাপদণ্ড দিয়ে দেখা হয়, সেটা আবার অন্যায়। মানে সবাই পড়াশোনাই যে ভালো হবে এরকম কোনো মানেই নাই রে ভাই, ঠিক আছে? কিন্তু পড়াশোনাটা কেন দরকার, বেসিক সেন্সের জন্য কেন পড়াশোনা দরকার, একটা উদাহরণ দিচ্ছি। রিসেন্টলি আমি দেখবে স্ট্যাটাসও দিই মাঝে মধ্যে এগুলো নিয়ে, ঠিক আছে? স্ট্যাটাসগুলো এনজয় করো, ঠিক আছে? আমি ম্যাক্সিমাম কমেডি আকারে দিই, ঠিক আছে? রিসেন্টলি একটা মুভি রিলিজ করেছে ছাওয়া, আগের দিনও বলেছি এটা আমি। ছাওয়া মুভিতে কি করেছে দেখিয়েছে যে ওই অরঙ্গজেব সম্ভাজি হোয়াটএভার, আমি ইতিহাসটা অতটা জানি না, তো ওখানে কোনো একটা লড়াই হয়েছিল, ইতিহাসে বরাবর আমি কাঁচা, তো ইতিহাসে লড়াই হয়েছে, লড়াইয়ের পর নাকি সম্ভাজি বা অরঙ্গজেব হোয়াটএভার কেউ একজন ওই মধ্যপ্রদেশের কোন একটা ফোর্ট মানে বুঝিস তো দুর্গ, সেই দুর্গের কাছে কোনো মাটিতে মানে খাজানা যেটাকে বলা হয়, একটি ট্রেজার লুকিয়ে রেখেছে। এটা মুভিতে দেখিয়েছে। লোকজন মুভি দেখার পর সেখানে কোদল মানে শাবল সব নিয়ে গেছে, খাল করতে শুরু করেছে যে এর ভেতরে ধনরত্ন লুকানো আছে। জাস্ট ইমাজিন কর দ্য হাইপ অফ ইলিটারেসি, ইমাজিন কর যে মানে কতটা মাথায় whatever I can say যে নিউরনস তো নাই ভাই, অনেস্টলি স্পিকিং, যে নিউরন থাকলে এতটুকু কমন সেন্স থাকতে হবে ভাই। মুভি, ডোন্ট রিলেট মুভি উইথ ইয়োর রিয়েল লাইফ না। আজ থেকে কোন একটা মুভিতে দেখিয়ে দিল যে তোমার বাড়ির নিচে অশোক কি করেছিল, এত কোটি টাকা লুকিয়ে রেখেছিল, চলো বাড়িকে বোম মেরে উড়িয়ে দাও, যে চলো খাল করতে শুরু করে দাও, তাই না? কোন এক মুভিতে যদি দেখিয়ে দেয় যে রাইটার্স বিল্ডিং বা নবান্নের নিচে আমার এ আছে কোথাও, তো নবান্নকে বোম লাগিয়ে উড়িয়ে দিবে যে চলো মারো ভাঙো, কারণ আমার এখানে ধন এরকম। মানে ভাই প্লিজ, সেটা মুভি, মানে মুভিকে তাহলে ভাব ইলিটারেসি কি লেভেলের। যারা খাল করছে তারা সত্যি কি লিটারেসি, তাদের মধ্যে কি কোনো শিক্ষা, মানে কি বলবো এটাকে আমি, আর মানে শিক্ষার সাথে রিলেট করতে পারছি না। তো বেসিক এডুকেশন এই জন্য দরকার, তাই না? বেসিক এডুকেশনটুকু দরকার। আমরা এই বেসিক এডুকেশনটাই করছি। আমি তোমাকে বলছি না যে তুমি ফিজিক্স এখান থেকে মাস্টার করো, আমি তোমাকে বলছি না, বেসিক এডুকেশনটুকু তো নাও। বেসিক এডুকেশনটুকু দরকার আমাদের, আমি বেসিক এডুকেশনের কথা বলছি। এবার এই বেসিক থেকে যে একদম মাস্টার লেভেলে যাবে, মেস্ট্রো লেভেলে যাবে, সে যাবে। যে পারবে না সে অন্য লেভেলে অন্য জায়গায় মেস্ট্রো যাবে, মাস্টার হবে, এমন কিছু নাই। যেমন করে হোক এটুকু মাথায় রাখবে যে ভবিষ্যতে তোমাকে কিছু একটা করতে হবে যার জন্য তোমার পেটটা চলে, এবং সেটা লিগাল ওয়েতে হবে, ইললিগালও নয়। তাহলে তুমি সফল তোমার জীবনে, তাহলে তোমার সফল জীবনে। অনেকে ইউটিউবে দেখি মাইক লাগিয়ে সামনে যা ইচ্ছা তাই বকে যাচ্ছে। আরে ভাই পডকাস্ট না কি বলছে হোয়াটএভার যাই হোক, মানে ওখানে মোটিভেশন। আরে জীবনে মোটিভেশন কিচ্ছু হয় না। যে মোটিভেশন আমার জন্য কাজে লাগবে সে মোটিভেশন তোর জন্য কাজে লাগবে? আমি রাত 4টে পর্যন্ত জেগে থাকি, কেউ ভোর 6টায় উঠে, লে আমাদের মোটিভেশন তো আলাদা হয়ে গেল। এবার যে সকাল 6টায় ওঠে আর রাত 10টায় ঘুমিয়ে যায়, তাকে বলছি না তুমি সকাল 6টায় ভুল করছো, তুমি রাত 2টো পর্যন্ত কাজ করো, কারণ সবাই ঘুমিয়ে যায় 10টায়, তুমি 4 ঘন্টা জেগে কাজ করো, তবে না তুমি বেশি কাজ করছো। আরে আবে ও 2টোয় ঘুমালে সেই তো উঠবে আবার দেরি করেই, মোটিভেশন তো কাজ করলো না। মোটিভেশন সবার জন্য নয়। যদি নিজে থেকে সেলফ রিয়েলাইজেশন আসে না আমাকে এই কাজটা করতে হবে, তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি তোমার নিজের ভেতরের যে মানে হোয়াটএভার সোল বা ভেতরের বিবেক যাই আছে সেটা যদি ঘুমিয়ে থাকে, তাকে যদি না জাগাতে পারো, তোমার দুনিয়ার মোটিভেশন কি? যদি সেখানে কৃষ্ণ এসে বলে তোমাকে এই বাবা এই কর, তাহলেও কিছু করতে পারবে না নাকি রে? কৃষ্ণই তো আমাদেরকে বলেছিল, পথ দেখিয়েছিল যে এই কর, আমাদেরকে নয় হোয়াটএভার একে, তো আমাদেরকে পারবে না। অর্জুনকে, তাই তো নাকি? ইতিহাস যদি পড়ে থাকে অর্জুনকে, যদি বা ইতিহাস নয় মাইথোলজি হোয়াটএভার, বুঝতে পারলাম। সো নিজের সেলফ রেসপেক্ট, নিজের সেলফ কন্ট্রোল ঠিক করো, যে না আমি ঘুমাবো না, আমি জেগে পড়বো না, এবার টায়ার্ড লাগছে চলো এবার ঘুমাই, ঠিক আছে। তুমি যদি সারা বছর পড়াশোনা করো, তুমি প্রত্যেকদিন আমার কাছে রেগুলার পড়াশোনা করে আসো, আর তোমার যদি রেজাল্ট খারাপ হয়, আমি তোমাকে কোনোদিনই বকবো না। রেজাল্ট খারাপ হতেই পারে, তোমার পরীক্ষার আগের রাতে শরীর খারাপ হতেই তো পারে। বিলিভ মিস, এই রিসেন্টলি 12-এর একটা পরীক্ষা চলছে, একটা ছেলে সকালে বেড রিডেন, হাসপাতালে ভর্তি। কেন? কাল রাত থেকে তার পেটের প্রবলেম, বলছে এত প্রবলেম যে 10 বার বমি করেছে। এবার সাগর দত্ততে ভর্তি, আমাকে সকালবেলায় ফোন করছে, স্যার কি করবো কি করবো? আমরা আপনি হেডমাস্টারকে একটু ফোন করুন। হেডমাস্টারকে ফোন করলে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হবে। হেডমাস্টারকে ফোন করলো, বাস কাজ হলো। হতেই তো পারে তো বলছে পরীক্ষাটা স্যার ভালো হয়নি, কিন্তু ওর প্রিপারেশন হয়তো ভালো ছিল। কিন্তু যে স্যারের কাছে ও কম্পিউটার পড়তো, সেই স্যার যদি বলে না ছেলেটা সারা বছর পড়াশোনা করেছে, আপনি কিছু বলবেন না, আমি কিছু বলবো কেন? কেন কিছু বলবো?
কিন্তু যখন তোমাদের বাড়ির লোক এসে বলছে আমাকে, না স্যার সারাদিন মোবাইল দেখছে, হয়তো সারাদিন দেখছো না, কিন্তু মোবাইল দেখার মাত্রাটা বেশি পড়াশোনার থেকে, সেটা তো ভাই বেশি চোখে লাগবেই, ন্যাচারাল না, সেটা তো বেশি লাগবেই। তুমি ভাবো না, তুমি ইনকাম করছো 10 টাকা, খরচ করছো 15 টাকা, তোমার গায়ে লাগবে না? অবভিয়াসলি গায়ে লাগবে ভাই। এখানেও সেরকম, বাবা মা তোমাকে এখানে টাকা দিয়ে পাঠাচ্ছে পড়াশোনা করতে, আর তুমি এখানে কি করছো? মোবাইল দেখছো, বাড়ি গিয়ে ঘুমাচ্ছ। আরে ভাই গায়ে তো লাগবে। বাবা মা কষ্ট করে ইনকাম করছে, বলো। একদিন বাবা মার কষ্ট করার, রোজগার করার যদি আমি ভিডিও ডিসপ্লে করি, তাহলে বুঝতে পারবে কত বাবা সেল একটা ব্যাগ নিয়ে ট্রেনে ঝুলতে ঝুলতে যাচ্ছে, কত পথ হেঁটে যাচ্ছে যাতে 10 টাকা বাঁচাতে পারে, 10 টাকায় মেয়ের জন্য একটা চকলেট কিনে নিয়ে যাবো। এরকমও তো অনেক বাবা মা আছেন। তাহলে সেক্ষেত্রে তো কষ্ট হচ্ছে, সেই জায়গায় যখন তুমি যাবে তোমারও কষ্ট লাগবে। সেই জন্য বলছি এমনভাবে পড়াশোনা করো বা যাই করো, জীবনে লিগাল ওয়েতে যেন ইনকাম করতে পারো, ভালো ইনকাম, যাতে কোনো জিনিস কেনার আগে তোমাকে ভাবতে না এটা কিনবো, বাবা পকেটের শর্ট পড়বে, নো নো নো, চলো কিনবো, আর কিছু। তাহলে তো ক্লিয়ার হলো। তাহলে পরমাণুকে মাপতে গেলে আমাদের দাঁড়িপাল্লার দরকার হয় না, আমরা ওই আপেক্ষিকভাবে মাপবো। এটাকে আমরা বলছি পারমাণবিক ওজন। কি বললাম? পারমাণবিক ওজন। তাহলে স্যার পারমাণবিক ওজন কাকে বলে? আমরা প্রথমে পারমাণবিক ওজনকে মাপবো হাইড্রোজেন স্কেলে। কোন স্কেলে? হাইড্রোজেন স্কেলে। কিভাবে? না তো হাইড্রোজেনের ভরকে আমি 1 ধরে নেবো। হাইড্রোজেনের ভরকে কত ধরবো? 1। তাহলে হাইড্রোজেনের ভর যদি 1 হয়, তাহলে কোনো একটা পদার্থের পরমাণু হাইড্রোজেনের তুলনায় যত ভারী তাকে বলবো তার পারমাণবিক ওজন। তাহলে কোনো একটা পরমাণু একটি হাইড্রোজেনের পরমাণুর তুলনায় যত গুণ ভারী তাকে বলা হয় তার পারমাণবিক ওজন। মানে পারমাণবিক ওজন বলতে কি বোঝায়? যে কোনো একটি পরমাণুর ভর, তাহলে পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, এইটা হচ্ছে আমার হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ওজন। দেখো তোমাদের দেওয়া আছে সম্ভবত হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভর, পেয়েছো? আমি এখানে ভর দিয়ে লিখছি, তোমাদের নোটসে ওজন দিয়ে আছে। বারবার বলছি ওজন মানে এখানে কি? ভর। ওজন মানে এখানে কি? ভর। তাহলে দেখো দুটো ভরের অনুপাত, তাই এই অনুপাতটা একটা এককহীন রাশি হবে, হ্যাঁ না বলো? তাই পারমাণবিক ওজন মাথায় রাখবি একটা এককবিহীন রাশি, একটি এককবিহীন রাশি। পারমাণবিক ওজন অবভিয়াসলি একটা কি রাশি হবে? এককবিহীন রাশি। তাহলে পারমাণবিক ওজন কাকে বলে? না তো একটি পরমাণুর ভর, যার ভর তুমি কি করছো? মাপবে, তাকে যদি হাইড্রোজেনের একটা পরমাণুর ভর দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে কি? তার পারমাণবিক ওজন। যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি যে সোডিয়ামের পারমাণবিক ওজন, 23। তার মানে কি? সোডিয়ামের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর কত গুণ? 23 গুণ। বুঝতে পারলাম আমি? সোডিয়ামের পারমাণবিক ওজন 23 বলতে কি বোঝায়? সোডিয়ামের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর কত গুণ? 23 গুণ। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? এত ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো পারমাণবিক ওজন। কোন স্কেলে মাপলাম এটাকে? হাইড্রোজেন। হাইড্রোজেনের পরবর্তীতে বিজ্ঞানীরা চাইলেন এটাকে অক্সিজেন স্কেল দিয়ে মাপতে, কিন্তু দেখা গেল যে অক্সিজেনের ভর হচ্ছে 16। অক্সিজেনের ভর কত? 16। তাহলে স্যার অক্সিজেনকে কি করে 1 করব? অক্সিজেনকে তো 1 করা যাবে না, কারণ অক্সিজেনের ভর কত? 16। তাই তুমি দেখো 16-র সাথে যদি 1-এর 16 গুণ করো তবেই কত হবে? 1। তাহলে এখানে কত সহজে বলছিলাম যে পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের কত গুণ। কিন্তু এখন যদি অক্সিজেন ইউজ করি তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভরের সাথে হবে না। কেন? কারণ একটি অক্সিজেন পরমাণুর ভর কত? 16। তাই 16-কে 1 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 1-এর 16। তাই অক্সিজেন স্কেলে এটাই কি হবে? ভালো করে দেখো যে পরমাণুর ভর, ভালো করে দেখ এদিকে, পরমাণুর ভর বাই, তাহলে এবার কি করব? 1 করার জন্য তাহলে কত দিয়ে গুণ করব? 1-এর 16। দেখ তোদের নোটসে তাই আছে, সম্ভবত আছে তো, নাকি নাই? আছে। তাহলে 1-এর 16 ইন্টু একটি অক্সিজেনের পরমাণু, একটি অক্সিজেন পরমাণুর ভর। কে বুঝলি না বল? কে বুঝলি না এটা বল? পারমাণবিক ওজনটাই ভর সংখ্যা, ওরকম ভাবে ভাবা হয়। ঠিক আছে, এটা ক্লিয়ার? এবার পরবর্তী ক্ষেত্রে দেখো কার্বন দিয়ে ভাবা হলো। কি দিয়ে ভাবা হলো? আর কার্বনের ভর কত হয়? 12 গ্রাম, মানে 12। তাহলে কার্বনের যদি ভর 12 হয়
তাহলে আমি এখানে 16 জায়গায় কত লিখবো 12। সেই জন্য কার্বন স্কেলে পারমাণবিক ওজন দেখো যা আছে সব একই থাকবে, শুধু এখানে কি থাকবে 1 এর 12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। হ্যাঁ না বলো? সব সেম সেম থাকবে, শুধুমাত্র এই জায়গাটাই চেঞ্জ হয়ে যাবে। সব সেম থাকবে, শুধুমাত্র এই জায়গাটাই চেঞ্জ হয়ে যাবে। কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে তিনটে জিনিস কি বুঝতে পেরেছি। তাহলে কিভাবে লিখবো যে পারমাণবিক ওজন অক্সিজেন স্কেলে কি করে লিখবো, কোনো একটি পরমাণুর ভর একটি অক্সিজেন পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী। হ্যাঁ না বল? ঠিক বলছি তো? সেরকমই কার্বন দিয়ে কি লিখবো, একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, তাকে কি বলবো, তার পারমাণবিক ভর। তাহলে দেখো দুটোই লেখা আছে এখানে, কার্বন স্কেল, অক্সিজেন স্কেল এবং হাইড্রোজেন স্কেল, তিনটে স্কেল। আমি কি বোঝাতে পেরেছি? যে সোডিয়ামের উদাহরণটা দিলাম সেই উদাহরণটাও দেওয়া আছে, আমি শুধু নোটস পড়াচ্ছি। ক্লিয়ার হয়েছে? তোমরা বাড়িতে টেক্সট বই পড়বে, অসুবিধা নাই। ক্লিয়ার? এত ক্লিয়ার? এবার আমরা যে পারমাণবিক ভর মাপলাম, এগুলো কিন্তু প্রকৃত ভর নয়, এগুলো আপেক্ষিক, কারো সাপেক্ষে। তাহলে তার প্রকৃত ভর কত কি করে মাপা যায় সেটা আমরা একটু পরে শিখছি। প্রকৃত ভরকে মাপা হয় যে এককে, সেটাকে আমরা বলি কি, পারমাণবিক ভর একক। ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিস, হ্যাঁ না বল? কোন পরমাণুর ভরকে মাপা হয় যে এককে, তাকে বলবো পারমাণবিক ভর একক। এই পারমাণবিক ভর একক, এটাকে আমরা AMU দিয়েও লিখি নাকি রে? AMU মনে রাখবি, 1 AMU মানে 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি, অথবা 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা মাথায় রাখবি কিন্তু, এটা কিন্তু রিলেশন। এটা কোথায় পড়েছিস? ক্লাস 9-এ। কোন চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার। এত ক্লিয়ার? এত ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা পারমাণবিক ওজন পড়লাম। এবার আমরা পড়বো গ্রাম পারমাণবিক ওজন। কি বললাম? গ্রাম পারমাণবিক ওজন। ভালো করে দেখ, আমি খুব সহজ করে বোঝাচ্ছি। গ্রাম পারমাণবিক ওজন। তাহলে স্যার গ্রাম পারমাণবিক ওজন কাকে বলে? কোনো একটি মৌলের পরমাণু, কোনো একটি পদার্থের পারমাণবিক ওজন কে যদি গ্রাম এককে প্রকাশ করি, তখন তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ওজন। তুই বল, সোডিয়ামের পারমাণবিক ওজন কত ভাই? 23। তার কি কোনো একক আছে? কেন? পারমাণবিক ওজন একটা একক বিহীন। এর কোনো একক আছে? নাই। কেন? দুটো একই রাশির অনুপাত। ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার, ঠিক বলছি তো? কিন্তু এই পারমাণবিক ওজনটাকে যদি গ্রামে প্রকাশ করি, তখন তাকে বলবো গ্রাম পারমাণবিক ওজন। যেমন সোডিয়ামের পারমাণবিক ওজন কত? 23, কিন্তু সোডিয়ামের গ্রাম পারমাণবিক ওজন কত হবে? 23 গ্রাম। কেন? আমি পারমাণবিক ওজনটাকে গ্রামে প্রকাশ করছি, তখন তাকে কি বলবো? গ্রাম পারমাণবিক ওজন। আমি কি বলতে পারলাম? তাহলে পারমাণবিক ওজনকে যদি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে তুমি যা পাবে সেটাকে কি বলবে? গ্রাম পারমাণবিক ওজন। আমি কি বলতে পারলাম? আমি কি বলতে পারলাম? ওকে। এবার হচ্ছে গ্রাম পরমাণু। এবার দেখো গ্রাম পরমাণু। গ্রাম পরমাণু কাকে বলে? কোন মৌলের পারমাণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে, আই রিপিট, কোন মৌলের পারমাণবিক ওজনকে যদি গ্রামে প্রকাশ করো, যত গ্রাম হয় সেই গ্রাম সংখ্যাকে বলবো আমরা 1 গ্রাম পরমাণু। তাহলে সোডিয়ামের গ্রাম পারমাণবিক ওজন কত? 23 গ্রাম। এই 23 গ্রাম মানেই হচ্ছে 1 গ্রাম পরমাণু সোডিয়াম। তাহলে 1 গ্রাম পরমাণু সোডিয়াম মানে কত হবে? 23 গ্রাম। তার মানে কোন মৌলের পারমাণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে সেটাই হচ্ছে তার গ্রাম পরমাণু সংখ্যা। ক্লিয়ার? তাহলে গ্রাম পরমাণু সংখ্যা কত? ভালো করে দেখো, গ্রাম পরমাণু সংখ্যা। এটা কি করে বার করবো স্যার গ্রাম পরমাণু সংখ্যা? ভালো করে দেখো, প্রদত্ত ভর বাই, ভালো করে তাকাও, প্রদত্ত ভর বাই গ্রাম পারমাণবিক ওজন। গ্রাম পারমাণবিক ওজন, এই ফর্মুলাটার দ্বারা আমরা নোটস লিখে নিয়ে কোনো জায়গায় নাই। প্রদত্ত ভর বাই, যদি থাকে তাহলে খুব ভালো, প্রদত্ত ভর বাই গ্রাম পারমাণবিক ওজন। দেখে নাও কি করে হয়। ধরো আমাকে দিল যে 69 গ্রাম সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণু কত গ্রাম দিলাম? 69 গ্রাম।
69 গ্রাম সোডিয়াম পরমাণু সমান কত গ্রাম পরমাণু? কোশ্চেনটাকে বোঝাতে পারলাম? আমাকে চাইছে এটা কত গ্রাম পরমাণু, তাহলে আমাকে কি বার করতে বলেছে? গ্রাম পরমাণুর সংখ্যা। হ্যাঁ না না বল, আমাকে কি বার করতে বলেছে? গ্রাম পরমাণুর সংখ্যা। তাহলে স্যার গ্রাম পরমাণুর সংখ্যা কি করে বার করে? আমাকে জানতে হবে প্রদত্ত ভর। প্রদত্ত ভর কত স্যার? 69 গ্রাম। তাহলে প্রদত্ত ভর হচ্ছে 69 গ্রাম। আর গ্রাম পারমাণবিক সংখ্যা কত স্যার? মানে গ্রাম পারমাণবিক ওজন কত স্যার? 23 গ্রাম। কাটাকুটি গেলে কত হয়? তাহলে তার গ্রাম পারমাণবিক সংখ্যা বা গ্রাম পরমাণু সংখ্যা কত হচ্ছে? 3। কে বুঝলি না এই জায়গাটা বল? রিপিট করছি, গ্রাম পারমাণবিক ওজন সংজ্ঞাটা মুখস্থ রাখলাম। কোন একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী তাকে বলা হয় তার গ্রাম পারমাণবিক ওজন। পারমাণবিক ওজনকে গ্রাম এককে প্রকাশ করলে যা হবে তাকে কি বলবো? গ্রাম পারমাণবিক ওজন। এবার গ্রাম পারমাণবিক ওজন যতটায় সেটাকেই কি বলবো? 1 গ্রাম পরমাণু। আর 1 গ্রাম পরমাণুর সংখ্যা কি করে বার করবো স্যার? যা ভর দিয়েছে তাকে কি দিয়ে ভাগ করব? গ্রাম পারমাণবিক ওজন। যেমন আমাকে এখানে একটা উদাহরণ নিলাম, 69 গ্রাম সোডিয়াম পরমাণু মানে কত গ্রাম পরমাণু? কি করে বার করব? না তো গ্রাম পরমাণুর সংখ্যা সমান যা ভর দিয়েছে তাকে তার গ্রাম পারমাণবিক ওজন দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম। কার বুঝতে অসুবিধা হলো? ও এটা দিয়ে দিয়েছে গ্রাম পরমাণু সংখ্যার ফর্মুলাটা দেখ, নোটসে দিয়ে দিয়েছি 75 নম্বর পেজে, দেখে নিস। পেয়েছিস? ওকে। ওখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ইলাহি স্যার লেখা আছে যেখানে তার উপরে, যে গ্রাম পারমাণবিক ওজন ও মৌলের একটি পরমাণুর ওজন সম্পূর্ণ আলাদা। এখনই তাই আলোচনা করছিলাম যে মৌলের একটি পরমাণুর ওজন আর গ্রাম পারমাণবিক ওজন দুটো জিনিসই আলাদা। গ্রাম পারমাণবিক ওজনটা কি? না তো এটা একটা কম্প্যারিজন, কার সাথে? আমি কার্বন পরমাণুর তুলনায় কত ভালো, কিন্তু তার প্রকৃত ওজন নয়। তুমি বল, সোডিয়াম পরমাণু সে কত ছোট, তাকে তো চোখেই দেখা যায় না স্যার। তাহলে একটা সোডিয়াম পরমাণুর ভর কি 23 গ্রাম হতে পারে? 23 গ্রাম মানে কত বড়? তাও 23 গ্রাম নাই নাই করে এইটা তো 20 গ্রাম 23 গ্রাম হয়ে যাবে। তাহলে এটা এত বড় সোডিয়াম পরমাণু কোনদিন হয়? তা তো ভুল। বোবাটা বুঝতে পারছিস তো? 23 গ্রাম মানে কখনো কিন্তু একটা সোডিয়াম পরমাণুর ভর নয়, সেটা কম্প্যারিজন, যে আমার থেকে সে কত ভালো। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এর থেকে ও 23 গুণ ভারী, সেই বলে তার ভরটা কিন্তু 23 গ্রাম নয়। এটাকে বলছি আমরা পারমাণবিক ভর, তার প্রকৃত ভর নয়। তাহলে ওই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, প্রকৃত ভর নয়, পারমাণবিক ভর হয়। ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন, মৌলের পারমাণবিক ওজন পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশ হয় কেন? পারমাণবিক যখন আমরা ওজন বার করি তখন মৌলের পরমাণুর ভর দরকার। এবার মৌলের পরমাণুর ভর পাল্টে যায় বা চেঞ্জ হয়। কি করে স্যার পাল্টে যায় বা চেঞ্জ হয়? আমরা গত ক্লাসে পড়েছিলাম আইসোটোপ। আইসোটোপ এমন একটা জিনিস যেখানে প্রোটন সংখ্যা বা পরমাণুর সংখ্যা সেম হয় কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা। যেমন যদি হাইড্রোজেন দেখো তাহলে 1h1 1h2 and 1h3, তাহলে তুমি দেখো প্রত্যেকটা প্রোটন সংখ্যা একই, আবার প্রত্যেকের ভর সংখ্যা কি হয়ে যাচ্ছে? আলাদা। আবার প্রকৃতিতে এদের অনুপাতও আলাদা। মানে এটা আছে 99%, আমি উদাহরণ দিচ্ছি, এটা আছে 0.6%, এটা আছে 0.4%, ধরে নিলাম। তাহলে এর যখন আমি পারমাণবিক ভর বার করব তখন এদের প্রত্যেকটার গড় বার করতে হবে। হ্যাঁ না না বল? এবার যখনই এদের প্রত্যেকটার গড় বার করব তাহলে ফ্র্যাকশন বা ভগ্নাংশ চলে আসাটাই কি স্বাভাবিক। তাই পরমাণুগুলোর যেহেতু আইসোটোপ আছে, তাই আইসোটোপ গুলোর যখন গড় নিই সেই গড় নেওয়ার কারণে পরমাণু ভর কি হয়ে যায়? ভগ্নাংশ হয়ে যায়। সেই জন্য পারমাণবিক ওজনটাও কি চলে আসে? আমাদের ভগ্নাংশে চলে আসে। নোটসে ভালো করে দেওয়া আছে। আমি কি বলতে পারলাম জিনিসটা? কেন এই জায়গাটা ভগ্নাংশ হচ্ছে? কারণ এগুলোর কি নিচ্ছি আমরা? অ্যাভারেজ বা গড়। গড় নেওয়ার কারণে এটা কি হয়ে যাচ্ছে? ভগ্নাংশ হয়ে যাচ্ছে। আমি কি বলতে পারলাম? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এবার আমরা সেম জিনিসটা পড়বো আণবিক ওজন। পারমাণবিক কথাটা এসছে পরমাণু থেকে, পারমাণবিক ওজনটা এসছে কোথা থেকে? পরমাণু। তাহলে স্যার আণবিক কি থেকে আসবে বল? অণু। তাহলে আমি যদি পারমাণবিকটাকে চেঞ্জ করে শুধুমাত্র অণু করে দিই তার মানে এটা কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি আণবিক। হ্যাঁ না না বল? তাহলে যেখানে যেখানে পরমাণু আছে সেখানে সেখানে কি লিখবো? অণু। হ্যাঁ না না বল? কেন পারমাণবিক থেকে কি লিখলাম? আণবিক। তাহলে পরমাণুর জায়গায় কি লিখবো? অণু। তাহলে পারমাণবিক ওজন মানে কি হবে? অণুর ভর। এই জায়গাটা কি হবে? অণু।
কিন্তু নিচের গুলো কিন্তু আর অণু হবে না, এগুলো সব পরমাণুই থাকবে। কি করে বোঝালাম? তাহলে কোনো মৌলের বা পরমাণুর বা কোনো মৌলের আণবিক ওজন বলতে কি বোঝায়? মৌলের আণবিক ওজন বলতে বোঝায় ওই মৌলের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর যত গুণ ভারী। তেমনি কার্বন স্কেলে কি হবে? আণবিক ওজন বলতে বোঝায় ওই একটি অণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, তাকে বলা হয় তার আণবিক ওজন। মানে পারমাণবিক ওজন আর আণবিক ওজন সেম সেম, শুধু পারমাণবিকে ছিল পরমাণু, আণবিকে কি থাকবে? অণু। সংখ্যাটা তোমরা দেখে নিতে পারো। তাহলে তুই বল গ্রাম পারমাণবিক ওজন, এখানে কি লিখতে পারবো? গ্রাম আণবিক ওজন, হ্যাঁ না না বল। তাহলে পারমাণবিকের জায়গায় আমরা আর একটা কি জিনিস পাবো? আণবিক, হ্যাঁ না না বল। তাহলে এটাকে লিখবো আমরা গ্রাম আণবিক ওজন। গ্রাম আণবিক ওজন কাকে বলে? এটা অণুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সোডিয়াম কি একটা অণু? সোডিয়াম কি অণু? না, এ তো একটা পরমাণু। তাহলে সোডিয়াম তো পরমাণু, স্যার অণু তাহলে একটা চয়েস করুন। যেমন ধরো আমি একটা অণু নিচ্ছি, কি অণু? ধরো আমি নিলাম ক্লোরিন। ক্লোরিন, ক্লোরিনের আণবিক ওজন কত? না তো 71। ক্লোরিনের আণবিক ওজন কত? 71। তাহলে ক্লোরিনের গ্রাম আণবিক ওজন কত হবে? 71 গ্রাম, হ্যাঁ না না বল। তাহলে ও ক্লোরিনের গ্রাম আণবিক ওজন কত হবে? 71 গ্রাম। বুঝতে পারলাম ব্যাপারটা? বুঝতে পারলাম। আণবিক ওজন হয়ে গেল 71 গ্রাম। তাহলে এখানে যেটা গ্রাম পরমাণু বলছিলাম, এখানে কি লিখবো? গ্রাম অণু, হ্যাঁ না না বল। গ্রাম অণু, ঠিক। তাহলে গ্রাম অণু মানে কি হবে? প্রদত্ত ভর বাই গ্রাম পারমাণবিক লিখবো না, কি লিখবো তাহলে? গ্রাম বল আণবিক, ঠিক বলছি তো? যেমন ধর আমি কোথাও লিখলাম যে 142 গ্রাম, এটা পরমাণু হবে না, তাহলে এটা কি হবে? গ্রাম অণু। আমি লিখলাম 142 গ্রাম ক্লোরিন অণু, মানে 142 গ্রাম ক্লোরিন সমান কত গ্রাম অণু? একই জিনিস, শুধু পরমাণুটাকে কি করে দিলাম? অণু। তাহলে 142 গ্রাম ক্লোরিন মানে কত গ্রাম অণু? কি করে বার করবো? না তো স্যার ফর্মুলা তো সেম, প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ওজন। তাহলে কি করে বার করব? তাহলে 142 গ্রাম বাই ক্লোরিনের আণবিক ভর, এই তো কত? 71 বা 71 গ্রাম। তাহলে কত দিয়ে ভাগ করবো? 71 গ্রাম। তাহলে কেটে কুটে কত হয়? আমি কি বলতে পারলাম? এত দূর কি ক্লিয়ার হয়েছে? তাহলে পুরো কনসেপ্টটা বোঝাতে পারলাম, পারমাণবিক ওজন, গ্রাম আণবিক ওজন ইত্যাদি। এখন কিছু মৌলের পারমাণবিক ওজন যদি আমি লিখে দিই, তাহলে তাদের আণবিক ওজন বার করা খুব সহজ। কি করে বুঝবার ব্যাপারটা ভালো করে দেখবি। ধর আমি কতগুলো পদার্থ লিখছি, আমি এখানে জাস্ট একটা দাগ কেটে লিখে দিচ্ছি। ধর আমি কতগুলো পদার্থ লিখছি, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ওজন হচ্ছে 1, 1.000 সামথিং আছে, কিন্তু আমরা ধরছি তাকে কত? 1। সেই রকমই ধর অক্সিজেন কত? 16, কার্বন 12, নাইট্রোজেন 14, আর কি আছে বল তো, এটার নাম বল। ক্যালসিয়াম 40, লোহা 56, আর বল জিঙ্ক হচ্ছে 65.4, সিইউ হচ্ছে 63.5, আর কিছু বল, কয়েকটা নাম বল। পটাশিয়াম 39, যেগুলো মনে আছে। সোডিয়াম লিখেছি, সোডিয়াম 23, আর আচ্ছা এই কটা থাকতে পারে। আচ্ছা সালফার হচ্ছে 32, ম্যাগনেসিয়াম হচ্ছে 24, এরকম কয়েকটা মনে রাখলাম। আমাদের বইয়ে এগুলো দেওয়া আছে, এই যে ছোট্ট ছক। এবার দেখ হাইড্রোজেনটা তাকা, হাইড্রোজেনটা কত আছে? 1 পয়েন্ট, পেজ নাম্বারের কথা বলছি আমি, কত পেজ নাম্বার? এটা 79, 78 পর দেখ হাইড্রোজেন দেখ 1.00797 আছে, এটাকে কত ধরবো? 1। সেরকমই দেখ লিথিয়াম আছে 6.941, এটাকে কত ধরবো? 7। ব্যাপারটা কি বলতে পারলাম? লিথিয়াম আছে 6.941 বলে এটাকে কত ধরবো? 7। তাহলে তুই দেখ আমি যেগুলো লিখলাম সেগুলো মিলছে কিনা। যেমন ধর কার্বন দেখ 12 লিখেছি, ওখানে কত আছে? 12.011, বুঝতে পারছি ব্যাপারটা? সেরকমই দেখ সালফার কত আছে? 32.06, সেটাকে কত লিখেছি? 32। তোর যা যা দরকার এটা এখান থেকে মনে রাখতে হবে তোকে, বুঝতে পারলাম? এই পুরো ছকটা মনে রাখতে হবে, কতদূর পর্যন্ত? মোটামুটি ওই ক্যালসিয়াম সবই মনে রাখতে হবে।
কয়েকটা লাগে না। এবার এদিকে দেখা, ক্লিয়ার? আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক ওজন কত? 1। তাহলে হাইড্রোজেন অণু কটা হাইড্রোজেন পরমাণু দিয়ে তৈরি? দুটো হাইড্রোজেন পরমাণু। তাহলে আমি কি লিখতে পারি? দুটো হাইড্রোজেন পরমাণু দিয়ে তৈরি। তাহলে হাইড্রোজেনের আণবিক ওজন যদি বার করতে চাই তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু যোগের সঙ্গে সমান হবে, হ্যাঁ না বল? এটা কি বোঝাতে পেরেছি? তাহলে কত হবে? 1 + 1, তাহলে কত হবে? 2। তার মানে হাইড্রোজেনের আণবিক ওজন আমরা এইভাবে লিখবো 1 × কত? 2। কেন? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, আর কত গুণ হবে? 2। তাহলে তুই বল ওজনের আণবিক ভর কত হবে? বল দেখি। হ্যাঁ, ওজন কত হবে? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাহলে আণবিক ওজন কত হবে? 16 সাথে কত গুণ করতে হবে? 3। তাহলে 16 × 3 কত হয়? 48। কি করে বার করলাম? না তো অক্সিজেনের কত হয়? 16 আর 3 গুণ আছে, তাহলে 48। বল, কে বুঝলি না বল? ক্লিয়ার হলো? তাহলে তুই বল জল এর আণবিক ভর কত হবে? কি করে বার করবো? তাকাই দিকে বার। দেখ, H কত? 1, কিন্তু H এর সাথে কত গুণ আছে? 2। H2 তো, তাহলে কত গুণ করলাম? 2। তাহলে হাইড্রোজেনের হয়ে গেল, হ্যাঁ না বল? এবার হাইড্রোজেনের সাথে অক্সিজেনকে কি করতে হবে? যোগ। এইটা মাথায় রাখবে। তাহলে অক্সিজেন কত? 16। তাহলে 16 করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 18। বুঝতে পারলাম? যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, তাহলে নিজেরাই পারবো কার্বন কত হয় এখানে? কোনো 12 প্লাস লিখবো নাকি? কার্বন তো শেষ, প্লাস অক্সিজেন O2, তাহলে অক্সিজেন কত? 16, তার সাথে কত গুণ করব? তাহলে কত হবে? বুঝতে পারলাম কি? যেমন ধরো SO3 এর কত হবে তাহলে? সালফার কত? 32, আর অক্সিজেন কত? 16, কিন্তু তার সাথে কত গুণ আছে? 3, তাহলে কত হবে? 48 আর 32, 80। রেকর্ডিং চলছে তো? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এবার যদি একটু জটিলে যাই, H2SO4 এটা বার করব, কত হবে? তাহলে 1 × 2 প্লাস সালফার মানে কত? 32, প্লাস অক্সিজেন কত? 16, আর তার সাথে কত গুণ? 4। তাহলে আমি গুণ ভাগ করলে পরে এটাই দাঁড়াবে। ঠিক আছে? ক্লিয়ার? চলো আমাকে তুমি বার করে দাও তাহলে CuSO4 এটা কত হবে? আমি ডাইরেক্ট অ্যান্সার লিখবো, কিচ্ছু নাই। তোরা এইভাবে যোগ করে নিতে পারছিস? তোদের ব্রেন তো দারুণ রে, খাতা না ইউজ করে, হেভি ব্রেন। না আমি তো পারবো না অ্যাকচুয়ালি। আরে আমি প্লাস বলছি, আমি বলছি উত্তরটা বল। প্লাস তো আমিও চোখে দেখতে পাচ্ছি। তাহলে 4 16 64 আর 32 কত? 96। ঠিক তো? 96 সাথে 63 কত হয়? 159.5। দেখতো এটা হচ্ছে কিনা? ঠিক তো? এবার যদি একটা করি আমরা, CuSO4 ডট অথবা কমা 5H2O এটার কত হবে? অ্যান্সার নেব প্লিজ। চলো এটা বার করো। এত দূর কি ক্লিয়ার সবার? কোনো জায়গায় সমস্যা আছে কিছু? আণবিক ওজন, গ্রাম আণবিক ওজন, পারমাণবিক ওজন, গ্রাম পারমাণবিক ওজন, সব বুঝতে পারলি? আমি কি মোলটা বোঝাতে পারছি? বলবি আমাকে। এত দূর কি ক্লিয়ার হয়েছে? দুশো 245 পয়েন্ট। তাহলে এটা কত হবে দেখ। আচ্ছা, CuSO4 মানে তো বার করে নিয়েছিলিস, এই পুরোটা নাকি রে? কত ছিল? 159.5 নাকি? হ্যাঁ না বল? এবার স্যার ডট আছে, এটা ইন্টু লিখবো না যোগ লিখবো? আমি বারবার কি বললাম? যোগ। তাহলে আবার যোগ। বুঝতে পারলাম? এবার তাকা, এই 5H2O আছে,
5:2 মানে 5 ব্র্যাকেটে এইভাবে লিখবো। তাহলে H2 কত হয় 1 × 2 আর অক্সিজেন কত 16। তাহলে পরে দেখ এটা হয় কত 249.5। তার মানে আমাকে যদি 2SO2 বার করতে দেয় কি করে বার করব চলো বলো। তাহলে মাথায় রাখবো 2SO2 বার করার জন্য 2টাকে বাইরে রাখবো দিয়ে ব্র্যাকেট দেবো, হ্যাঁ না বল। 2টাকে বাইরে রাখবো দিয়ে ব্র্যাকেট দেবো। এস মানে কি সালফার, সালফার কত হয় 32, হ্যাঁ না বল। অক্সিজেন কত হয় 16, তাহলে +16 আর তার সাথে কত গুণ করতে হবে 2, তাহলে কত হবে 128। বল এখানে আর কিছু সমস্যা আছে? আমরা কি বার করতে শিখে গেলাম? তাহলে আমরা আণবিক ওজন বা আণবিক ভর বার করতে পারছি কোন একটা মৌল থেকে যৌগের। ক্লিয়ার? এতদূর কি ক্লিয়ার হয়ে গেছে বলবি আমাকে? এতদূর ক্লিয়ার? মৌলের ধারণার এই পার্টটা কি ক্লিয়ার? এবার যদি আমি কোশ্চেন তোকে দিই, আচ্ছা ঠিক আছে আগে মোলটা পড়িয়ে নি, এবার আমরা আসছি মোলে, এবং এটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। এইটা আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিক। যে স্যার কত সহজ চ্যাপ্টার, বাচ্চা চ্যাপ্টার, 2 লাইনে হয়ে গেল আমার চ্যাপ্টারটা, তাই না? এবার আসছে গন্ডগোল মোলে। এই জায়গাটা আমাকে গন্ডগোল তৈরি করবে। মোল কি? যে মোলকে যদি আমরা পাতি ভাষায় বলি, মোল মানে হচ্ছে স্তূপ, রাশি। মোল হচ্ছে স্তূপ বা রাশি। রাশি বলতে কি বোঝায় এক্ষেত্রে? মোল অর্থাৎ যে কোনো এক জায়গায় কতগুলো পদার্থের কণা আছে। যেমন ধরো বলি যে এখানে কতগুলো পেন আছে স্তূপ আকারে, মোল অফ পেনস। এবার এই মোলটাকে যখন আমরা ফিজিক্সে ব্যবহার করব তখন তার ফিজিক্যাল ডেফিনিশন দেব। কি ফিজিক্যাল ডেফিনিশন? হচ্ছে যে 1 মোল বলতে বোঝায় 12 গ্রাম কার্বনের মধ্যে যতগুলো উপাদান কণিকা আছে। এবার বল কার্বন কি দিয়ে তৈরি? পরমাণু। তাহলে এখানে উপাদান কণিকা বলতে পরমাণুকে বোঝায়। আই রিপিট, বইয়ে যে উপাদান কণিকা আছে সেই উপাদান কণিকা বলতে পরমাণুকে বোঝায়। স্যার কেন উপাদান কণিকা বললো? সিম্পল পরমাণু বললেই তো পারতো, হবে না। 1 মোল যদি কার্বন বলি আর 1 মোল সোডিয়াম আয়ন আলাদা হয়ে গেল। কেন? আয়ন আর পরমাণু তো এক জিনিস নয়। বুঝতে পারছি? যেমন 1 মোল অণু আর 1 মোল পরমাণু পুরো আলাদা তো। এখানে অণু এখানেও পরমাণু, সেই কারণে উপাদান কণিকা কথাটা ইউজ করা হয়। আই রিপিট, 12 গ্রাম কার্বন পরমাণুতে যতগুলো উপাদান কণিকা থাকে। এবার পরীক্ষা করে দেখা গেছে যে 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা, যেটাকে আমরা কি বলছি বারবার উপাদান কণিকা, সেটার মান কত 6.022 × 10⁻23। সেই জন্য আমরা বলতে পারি যে 1 মোল কোনো পদার্থের মধ্যে, 1 মোল কোনো পদার্থের মধ্যে কতটা পরমাণু থাকবে? 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু বা উপাদান কণিকা থাকবে। এটা কি হিসেবে থাকবে? উপাদান কণিকা। উপাদান কণিকাটা কি কি হতে পারে স্যার? উপাদান কণিকা তো বলে দিচ্ছেন চটচট করে। উপাদান কণিকাটা কি? এটা পরমাণুও হতে পারে, এটা অণুও হতে পারে, এটা আয়নও হতে পারে, আরে যা ইচ্ছা তাই হতে পারে। বুঝতে পারলাম? তাহলে 1 মোল মানে এতটা। অ্যাভোগাড্রো কি বলেছিল? একই চাপ উষ্ণতায় সম আয়তন গ্যাসের সমসংখ্যক অণু থাকে, হ্যাঁ না বলো। এটাই বলেছিল তো। আর অ্যাভোগাড্রোর বিপরীত বিবৃতিটা মনে করো, একই চাপ উষ্ণতায় সমসংখ্যক অণু সম আয়তন দখল করে, হ্যাঁ না বল। তাহলে যাদের মধ্যে এই উপাদান বা এই পরমাণু বা এই অণু আছে তাদের আয়তনগুলো পরস্পর কি হবে? সমান। পরীক্ষা করে দেখা গেছে এসটিপিতে, এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপির কথার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আমাদের নোটসে আছে, চিন্তা করো না। এসটিপি মানে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 atm চাপকে, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এবং প্রমাণ তাপমাত্রা, প্রমাণ উষ্ণতা। পরীক্ষা করে দেখা গেছে এই উষ্ণতায় 1 মোল যে কোনো গ্যাসে আয়তন হয়
22.4 লিটার, সেই জন্য 1 মোল মানেই হচ্ছে 22.4 লিটার। আবার অ্যাভোগাড্রো কি বলছে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। তাহলে এই চাপ ও উষ্ণতায় এই 22.4 লিটার আর অ্যাভোগাড্রোর সংখ্যা এই দুটো পরস্পর কি হবে, সমান। হ্যাঁ না বল, ব্যাপারটা কি বুঝতে পারছি আমি? তার মানে কোন একটা গ্যাসে 22.4 লিটার আয়তন আছে, মানে তার অণু সংখ্যা কত, 6.022 × 10⁻23, এবং তাদের মোল সংখ্যা কত, 1। এত ক্লিয়ার? আমরা একটু আগে গ্রাম অণু পড়েছিলাম, হ্যাঁ না বলো, গ্রাম পরমাণু পড়েছি। যদি উপাদান কণিকাটাকে পরমাণু নাও তাহলে গ্রাম পরমাণু হবে, উপাদান কণিকাটাকে যদি আয়ন অণু নাও তাহলে গ্রাম অণু হবে। 1 মোল কোনো পদার্থ মানেই হচ্ছে 1 গ্রাম অণু। 1 মোল কোনো পদার্থ মানে হচ্ছে 1 গ্রাম অণু। যেমন 69 গ্রাম সোডিয়াম কত গ্রাম অণু ছিল, একটু আগে বার করেছিলাম, কত ছিল, 3। তাহলে তার গ্রাম অণুর সংখ্যা কত ছিল, সরি গ্রাম পরমাণুর সংখ্যা কত ছিল, 3। তাহলে তার মোল সংখ্যাও কত হবে, 3, কারণ 1 মোল মানেই হচ্ছে 1 গ্রাম পরমাণু। আমরা পড়েছিলাম গ্রাম পারমাণবিক ওজন, হ্যাঁ না বল। তাহলে সোডিয়ামের গ্রাম পারমাণবিক ওজন কত, 23 গ্রাম, আর তাকে বলা হয়েছিল 1 গ্রাম পরমাণু। তাহলে আমরা বলতে পারি 1 মোল মানেই হচ্ছে 1 বা গ্রাম পারমাণবিক ওজন, গ্রাম পারমাণবিক ওজন। আবার মোল মানে তাহলে এখানে লিখতে পারবো গ্রাম আণবিক ওজন, হ্যাঁ না বল, একই জিনিস। আমি যা হিসাব নেব তাই হবে, বুঝতে পারলাম? এইরকমই একটা ছক দেখো আমাদের বইয়ে নিচের দিকে করে দেওয়া আছে। দেখো নিচে লেখা আছে 1 মোল, বাঁ দিকে উপরে দেখো ছোট ছোট করে লেখা আছে, হয়তো পড়া যাচ্ছে না সেজন্য আমি লিখে রেখেছি 6.022 × 10⁻23। ডান দিকে উপরে দেখো লেখা আছে 22.4 লিটার। নিচে দেখো ইংলিশে লেখা আছে 1 গ্রাম অ্যাটম। 1 গ্রাম অ্যাটম মানে কি, 1 গ্রাম পরমাণু। 1 গ্রাম মলিকিউল মানে 1 গ্রাম অণু, বুঝতে পারলাম? এই ছকটা কি মাথায় থাকবে, এই ছকটা খাতায় উঠবে, এই ছকটা খাতা অথবা তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে কি জায়গা আছে, জায়গা নাই, খাতায় ওঠো, ছক খাতায় ওঠা। এবার আমরা কয়েকটা অঙ্কে আসি। এটা কিন্তু খাতায় আসবে। প্লিজ কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। মোলের এই কনসেপ্টটাই সবচেয়ে জটিল, যেটা এখন শেখালাম। আগে যা পড়েছি সেগুলো ভুলে যেতে হবে, ওগুলো থেকে প্রশ্ন সেরকম দেয় না স্যার ম্যাডামরা, কিন্তু এখান থেকে ম্যাডামরা ভরে ভরে কোশ্চেন দেবে। সেকেন্ড টার্মে মহাকালী এখান থেকে প্রচুর কোশ্চেন দেবে, আর সেগুলো একটা পারবে না, কারণ কোশ্চেনগুলো তোমাদের তখন অজানা লাগবে, ভালো লাগবে না, পড়তে পারবে না। তাই বারবার বলছি কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট নাই মানে বাস শেষ, খতম, টাটা বাই বাই। কনসেপ্ট ক্লিয়ার করো, যে 1 মোল কার কার সঙ্গে সমান হচ্ছে, তাড়াতাড়ি লিখবো। হ্যাঁ, আঁকতে বসনি প্লিজ, তাড়াতাড়ি লেখো, ঘর ঘর করে লিখে নাও। তাড়াতাড়ি স্পিডে। 4টা লাইন লিখতে কতক্ষণ লাগে? লাইনও নয়, 4টা সংখ্যা। ক্লিয়ার হয়েছে বাবু? এত বুঝতে পেরেছো? কিচ্ছু বুঝোনি, এখনই অঙ্ক দিলে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, আমাদের বল ও গতির এই পার্টটা কমপ্লিট হয়ে গেছিল তোমাদের 9-এর ওই অবজেক্টিভ বইটা। এমসিকিউটা কমপ্লিট হয়েছিল তাই না? ভিএসিকিউটা করতে দেওয়া ছিল, ভিএসিকিউ হয়নি। আচ্ছা, পরমাণুর গঠন কি হয়ে গেছিল? তাহলে পরমাণু গঠনের মূল একসাথে নেক্সট দিন কাজ থাকবে। হ্যাঁ, অবজেক্টিভ বই। আশা করছি সহায়িকা সবাই নিয়েছো। এবার সহায়িকার পড়াটা আজকে আমি দিয়ে দেবো। ক্লিয়ার? চলো তাহলে এখান থেকে কি বুঝলাম, তাকাও এদিকে। 1 মোল কোনো পদার্থে 6.022 × 10⁻23 পদার্থ থাকে, অণু বা পরমাণুর কথা ভাব।
তাহলে যদি 1 মোল, এদিকে দেখা, যদি এদিকে দেখা, যদি 1 মোল টাকা এদিকে, যদি 1 মোল এটার সঙ্গে সমান হয় আর 1 মোল এটার সঙ্গে সমান হয়, তাহলে এই দুটো কি পরস্পর সমান? যদি 1 মোল এটার সঙ্গে সমান হয় আর 1 মোল এটার সঙ্গে সমান হয়, তাহলে এই দুটো তো পরস্পর সমান। একটা উদাহরণ নিচ্ছি, ধর কার্বন, কার্বনের গ্রাম পারমাণবিক ওজন কত রে? পারমাণবিকের কথা ভাব, পারমাণবিক গ্রাম পারমাণবিক ওজন কত? 12 গ্রাম। ঠিক বলছিস তো একদম, কারণ কার্বন কত লেখা আছে? 12, তার পাশে কি বসিয়ে দেবো? গ্রাম, তাহলে কি হয়ে যাবে? গ্রাম পারমাণবিক ওজন। তাহলে কার্বনের গ্রাম পারমাণবিক ওজন কত? 12 গ্রাম। তাহলে কি আমি বলতে পারি এই গ্রাম পারমাণবিক ওজন আর এই অ্যাভোগাড্রো সংখ্যা সমান? হ্যাঁ না না বল? কেন? এটা মানেও 1 মোল, এটা মানেও তো 1 মোল, তাহলে এটার সঙ্গে এটা কি হবে? পরস্পর সমান। তাহলে কি আমরা লিখতে পারি, এখানে ভালো করে দেখবি, এটা কি লিখতে পারি যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণুর ভর, কার্বন পরমাণুর ভর কত গ্রাম? বল হবে না? হবে না কেন? এদিকে দেখা, 1 মোল কার্বন পরমাণু মানে কত গ্রাম? 1 মোল কার্বন পরমাণু মানে কত গ্রাম? 12 গ্রাম। আর 1 মোল মানে কতটা পরমাণু? 6। যেহেতু দুটোই 1 মোলের সাথে সমান, তাহলে ভাই এই দুটো তো সমান, তাহলে 12 গ্রাম পারমাণবিক কার্বনের পরমাণু সংখ্যাগত এত, উল্টো লিখলাম। ঠিক বুঝতে পারছি? তাহলে তুমি বলো এতটা কার্বন পরমাণুর ভর যদি এত গ্রাম হয়, তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত হবে স্যার? 12/6.022 ইন্টু 10⁻23 গ্রাম। ঠিক বলছি তো? এটা কার ভর? একটা কার্বন পরমাণুর ভর। এইটাকেই বলবো আমরা পরমাণুর প্রকৃত ভর। তাহলে এখান থেকে আমরা লিখবো যে প্রকৃত ভর সমান কত হবে? 12 গ্রাম। এটা 12 গ্রাম তো? 12 গ্রামটা এখানে কি লেখা আছে? গ্রাম পারমাণবিক ওজন। তাহলে 12 গ্রাম মানে কি লিখবো? গ্রাম পারমাণবিক, গ্রাম পারমাণবিক কি লিখবো? ওজন, গ্রাম পারমাণবিক ওজন। আর তাকে ভাগ করছি কি দিয়ে রে? এটার নাম কি? অ্যাভোগাড্রো সংখ্যা। এত ভাবতে হচ্ছে এটার নাম কি? এটা কি? অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দিয়ে লিখি? এনে। তাহলে প্রকৃত ভর এইটাই, বোঝাতে পারলাম? তাহলে প্রকৃত ভর নির্ণয় বুঝলাম, প্রকৃত ভর নির্ণয় বুঝলাম। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা আমাদের অঙ্কের এক্সারসাইজে আসি, পেজ নাম্বার 79। দেখো গাণিতিক প্রশ্ন, এখানে সব রকম প্রশ্ন আছে যেগুলো আমরা চাইছি। আরো অনেক অঙ্ক হয়, ভালো করে বুঝবি। হ্যাঁ না, পারমাণবিক ভর অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক আলাদা, পারমাণবিক ভর আলাদা। পারমাণবিক ভর মানে অ্যাটমিক মাস, পারমাণবিক ভর একক মানে অ্যাটমিক মাস ইউনিট, এএমইউ, তার মান এতটা, সি 1.66025। বুঝতে পারলি? মানে এক এএমইউ কাকে বলে ভালো মনে করালি? 1 এএমইউ মানে কি? অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে বলা হয় পারমাণবিক ভর একক। মানে একটি কার্বন পরমাণুর ভর, একটি কার্বন পরমাণুর ভর। তাহলে কার্বন পরমাণুর ভর যখন পারমাণবিক ভরে মাপছিলাম, তাহলে সেটাকে কত দিয়ে ভাগ করছিলাম? 1/12। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কত দিয়ে ভাগ করছিলাম? 1/12। তাই লজিক্যালি ভাবতো এখানে যে আমরা এখানে কি লিখছিলাম? পারমাণবিক টাকা, পারমাণবিক ওজন মানে কি? পরমাণুর ভর। হ্যাঁ না না বল? পরমাণুর ভর বাই কি লিখছিলাম? 1/12 ইন্টু কার্বন পরমাণুর ভর। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? তাই না? তাহলে এখানে দেখতো আমি যদি পরমাণুর ভর জানতে চাইছি, কার? একটা পরমাণুর ভর। এটা কোন পরমাণুর ভর রে? কার্বন। হ্যাঁ না না বল? তাহলে এখান থেকে দেখ পরমাণুর ভর কত দাঁড়ায়? পারমাণবিক ওজন এটা মানে কত? এই পারমাণবিক ওজন কত? কার্বনের পারমাণবিক ওজন কত? 12। তার সাথে এই পুরো জিনিসটা গুণ। হ্যাঁ না না বল? তাহলে কত হবে? তার সাথে 1/12 ইন্টু C12 পরমাণুর
ভর। তাহলে একটা কার্বন পরমাণুর ভর এইভাবে বার করা যায়, তাই না? সো একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী, তার দ্বারা তুমি প্রকাশ করছো এমইউ কে। মানে একটি কার্বন পরমাণুর ভরকে আমরা এখান থেকে হিসাব করে বলতে পারছি 1 এমইউ। দেখ 1 এমইউ সংখ্যা এইভাবে লেখা আছে, পেজ নাম্বার আমাদের কত 77, দেখ এই 77 বলছি, সরি 75, যে যে এককের মাধ্যমে কোন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয় এবং যার মান 12C আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় ভারী বা 1/12 অংশের সমান, এই যে 1/12 অংশের সমান, এইভাবে বার করা যায়। বুঝতে পেরেছিস? তাই 1 এমইউ মানে অ্যাকচুয়ালি কত, এইভাবে একদম পাতি হিসাবে লিখবো কত আমরা, যে 1 এমইউ মানে 1/12 ইন্টু কত না, তো 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার। এই 1/12 অংশের তুলনায় যতটা ভারী মানে যতটা সমান, এটাকে বলে 1 এমইউ। 12 কেটে গেলে 1/n পড়ে থাকে, এবং তার মানে এখানে লিখেছিলাম এমইউ। ঠিক আছে, ওকে চল এবার আমরা অঙ্কে আসি। প্রথম অঙ্কটা দেখ, বলছে 100টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত। চল প্রথম প্রশ্নটা দেখ, এনি আইডিয়া কি করে বার করব? প্রথম প্রশ্ন, 100টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত, এখানে বার করছি, কে পারবে বল? আইডিয়া, আইডিয়া দে, আইডিয়া। বাহ, দারুণ ব্যাপার, এখানে একটা ম্যাগনেসিয়াম 240, দারুণ ব্যাপার। তবে 100টা পরমাণু বলেছে, পরমাণু, পারমাণবিক ওজন নয়। 100টা পরমাণুর ভর কত, ঠিক তো? আরে ম্যাগনেসিয়াম 24 হয়, 24-এর সাথে 100 গুণ করলে 240 হয়, তাও তো গুণ ভুল করছিস। এখানে কি দেখালাম, 6.022 × 10⁻23 সংখ্যক কার্বন পরমাণুর ভর কত, 12 গ্রাম। আচ্ছা এখানে যদি ম্যাগনেসিয়াম লিখতাম তার ভর কত লিখতাম, ঠিক তো? তাহলে এখানে কি লিখবো, যে 6.022 × 10⁻23 সংখ্যক এমজি পরমাণুর ভর, এমজি পরমাণুর ভর কত গ্রাম হবে, ঠিক কিনা বল? কিন্তু প্রশ্ন কটার বার করতে বলেছে, 100টা। কি করে বার করবি, ঐকিক নিয়ম নাকি রে? ঠিক বলছি তো, ঐকিক নিয়ম। তাহলে ঐকিক নিয়মে কি করে বার করব, তাহলে স্যার 24 × 100 বাই কত লিখবো, 6.022 × 10⁻23। বুঝতে পারলাম? এবার এই ক্যালকুলেশন করার দায়িত্ব তোমার। আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যে এইটাকে হাত দেবে না, এইটাকে হাত দেবে না, ওটা যেমন আছে রেখে দাও। মানে 10⁻23 কে উপরে নিয়ে যাও, কত হবে, 10⁻−23। আর তুমি এখানে 24-এর সাথে 100 গুণ করলে কত হবে, 2400 বাই কত, 6.022, এই ভাগটা করবা, বাস তোমার শেষ কাজ। বুঝতে পারলাম? এইটাকে আমরা কোনো রকম ভাবে হাত দেব না, বাকিটুকু ভাগ লিখবো, দিয়ে উত্তরটা লিখে দেবো গ্রাম। ক্লিয়ার? ক্লিয়ার? এবার যদি এই ভাগটা না করতে পারো তাহলে অঙ্ক আর করতে হবে না, ছেড়ে দিও। আর কি বলতে পারি বলো, ভাগ না পারো তাহলে অঙ্ক ছেড়ে দিতে হবে আমাকে। চলো একটা হলো, দুয়েরটা একটা কি বলতে পারলাম, কার সমস্যা বল, একটা কার সমস্যা বল, একটা কার সমস্যা বল, তোমার। ক্লিয়ার? চল দুয়েরটা দেখ, দুয়েরটা বলছে 32 গ্রাম অক্সিজেনে কতগুলি পরমাণু আছে। আরে সাবাস, 32 গ্রাম অক্সিজেনে কতগুলি পরমাণু আছে। তাহলে পরমাণু আছে, আর অক্সিজেন মানে কত গ্রাম রে, 16। তাহলে কি আমরা এরকম লিখতে পারি, যে 16 গ্রাম অক্সিজেনে পরমাণু আছে, কতটা পরমাণু থাকবে রে, এই কটা পরমাণু থাকবে, 6.022 × 10⁻23। হ্যাঁ না বল, ঠিক তো? এটাই তো শেখালাম, মোলে দেখ, মনে করে দেখ। তাহলে 16 গ্রাম অক্সিজেনে পরমাণু আছে কতটা, 6.022 × 10⁻23। কিন্তু প্রশ্ন কততে বার করতে বলেছে, 32-এ। তাহলে 1 গ্রামে কত আর 32 গ্রামে কত, চলো বার করে নাও।
এর সাথে এটা গুণ করছি 12.044 ইন্টু 10⁻23। এটা 2 এর অঙ্ক। এত ক্লিয়ার? এত ক্লিয়ার বলবি? এত ক্লিয়ার বলবি? এত ক্লিয়ার? চল 3 নম্বর বলছে 2.3 গ্রাম সোডিয়ামে কত গ্রাম পরমাণু সোডিয়াম আছে? এক্ষুনি করো নাকি গ্রাম পরমাণু? তাহলে আমাকে কোশ্চেন বলছে 2.3 গ্রাম সোডিয়ামে কত গ্রাম পরমাণু সোডিয়াম আছে। ঠিক বলছি তো? 2.3, এখন এটাই টুকছো তো স্লো, এটা হয়ে গেছে। 2.3 গ্রাম সোডিয়াম মানে কত গ্রাম পরমাণু? গ্রাম পরমাণু করার হিসাব দিয়েছিলাম। গ্রাম পরমাণু বার করার ফর্মুলা কি লিখেছিলাম? গ্রাম পরমাণু সংখ্যা নাকি রে সমান কত প্রদত্ত ভর বাই কি ছিল বল? গ্রাম পারমাণবিক ওজন। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? চল, প্রদত্ত ভর কত দিয়েছে আমাকে? কোশ্চেনে কত দিয়েছে? 2.3 গ্রাম। আর কার দিয়েছে? সোডিয়াম। সোডিয়ামের গ্রাম পরমাণু কত? 23 গ্রাম। ঠিক বলছি তো? হ্যাঁ না বল? তাহলে এবার যদি কাটাকুটি করি তাহলে এটা দাঁড়ায় 1/10। দেখ পয়েন্ট কাটলাম, গ্রাম গ্রাম কেটে গেল 10, তাহলে 0.1। এটা হচ্ছে তার গ্রাম পরমাণু। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? চলো 4 একটা দেখবো। এত ক্লিয়ার? এত ক্লিয়ার হয়েছে? 4টা দেখো। বলছে 440 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা আর মোট পরমাণুর সংখ্যা আর অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। ভালো করে দেখ। তাহলে কত গ্রাম চেয়েছে? 440 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা আগে বার করি। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আগে বার করি। ঠিক তো নাকি রে? তাই তো লাগবে আমার। ভালো করে বোঝ। 440 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা চেয়েছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর তো আগে লাগবে। তাহলে CO2 এর আণবিক ভর কত হবে বল? এক্ষুনি বার করলাম, বল কত হবে? বল, কি করে বার করব? হ্যাঁ, কার্বন কত? 12, অক্সিজেন কত? কি অবস্থা! আণবিক ভর বার করার সূত্র ভুলে গেল। এক্ষুনি শিখালাম আমি, 10 মিনিট হবে। 44। তাহলে CO2 এর আণবিক ভর কত হলো? 44। এর আণবিক ভর তো। আর আমরা জানি আণবিক ভর মানেই অ্যাভোগাড্রো সংখ্যা। হ্যাঁ না বল? তাহলে আমরা কি লিখতে পারবো যে 44 গ্রাম CO2 এর অণুর সংখ্যা কত আছে? না তো স্যার 6.022 ইন্টু 10⁻23। এটা কি করে এলো? এখানে 14 বার বুঝিয়েছি, মোলের জায়গায় বোঝালাম তো কি করে এলো। ওকে, এত ক্লিয়ার? এত ক্লিয়ার? কোশ্চেন কততে বার করতে বলেছে? 440। তাহলে একে কত আর কততে বার করব? 440 গ্রামে। চলো বার কর। তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 440/44। কাটা পিটি গেলে পরে 10। এই 23-এর সাথে 10 গুণ করলে কত হয়ে যায় রে বল? 23-এর সাথে 10 এটা গুণ করবো, কত হচ্ছে তাহলে? 230। 230। 10⁻23-এর সাথে 10 গুণ করলে কত হয়? 10⁻23-এর সাথে 10 গুণ করব, কত হবে? 10⁻24। তাহলে 10 কত হবে? 24। এত ক্লিয়ার? তাহলে বল 1-এর এ, সরি 4-এর এ, এটার উত্তর পাওয়া গেল যে 440 গ্রামে অণুর সংখ্যা কত? বল, বুঝতে পেরেছি? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? বি এর প্রশ্নটা কি চাইছে? বলছে মোট পরমাণুর সংখ্যা কটা? মোট পরমাণু। এদিকে তাকাও, তুমি বলো CO2 এ কটা পরমাণু আছে? কে বলতে পারবে? এই CO2টাতে কটা পরমাণু আছে? ধরো একটা CO2 অণু, কটা পরমাণু আছে? 3টে। না তো স্যার একটা কার্বন আর 2টো অক্সিজেন, মোট 3টা। তাহলে একটা CO2 তে যদি 3টে পরমাণু থাকে
তাহলে এতগুলো CO2 তে কটা পরমাণু থাকবে এর সাথে, তাহলে 3 গুণ করে দেবো। হ্যাঁ না না বল। তাহলে কি করে পরমাণু বার করা যায় বুঝতে পারলি? তাহলে এটা তো অণু নাকি রে? একটা অণুতে কটা পরমাণু আছে? 3টে। আরে ভাই এতগুলো অণুতে কটা পরমাণু থাকবে? তার সাথে 3 গুণ। বলতে পারলাম। তাহলে বি এর উত্তরটা লিখে নাও। যেহেতু লিখো লেখো 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 যেহেতু যেহেতু একটি কার্বন ডাই অক্সাইডে পরমাণুর সংখ্যা 3, তাই 440 গ্রাম CO2 তে পরমাণুর সংখ্যা, তোমার উত্তর যা বেরিয়েছে 6.022 ইন্টু 10⁻23, তার সাথে কত গুণ করবি? 3। তাহলে কত হবে? 18.066 ইন্টু 10⁻24 নাকি রে? 24। কি বিয়ের উত্তরটা বোঝাতে পারলাম? বিয়ের উত্তরটা বোঝাতে পারলাম। এবার সি বলছে অক্সিজেন পরমাণু কটা আছে। এবার কি বলছে? অক্সিজেন পরমাণু। তুই বল একটা CO2 তে অক্সিজেন পরমাণু কটা আছে? 2টো। তাহলে এতটাতে কটা অক্সিজেন থাকবে? 2টো। বল বুঝতে পেরেছি কিনা? তাহলে অতএব অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে না? তো 6.022 ইন্টু 10⁻24, তার সাথে কত গুণ করবি? 2। 12.044 ইন্টু 10⁻24। দ্যাট ইজ ইউর অ্যান্সার। সরি, বলতে পারলাম? এত ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি 4টে অঙ্ক করলাম, 20টা আছে, বাকি 16টা বাড়িতে ট্রাই করব আমরা। পড়াশোনা নাও। তোমাদের মডিউলে বল ও গতি থেকে 100টা কোশ্চেন দেওয়া আছে, 100টা। তোমরা নেক্সট দিন প্রত্যেক দিন 10টা করে যদি কোশ্চেন ধরা হয়, 7 দিনে 70টা কোশ্চেন হয়। তাহলে আগামী বৃহস্পতিবার 70টা কোশ্চেন, সবগুলো উত্তর কোথায় লেখা আছে? সবগুলোর উত্তর রায়মার্টিন খুঁজে পাবেই, রায়মার্টিনেই আছে। সেই 70টা প্রশ্নের উত্তর মুখস্থ করে খাতায় লিখে আনতে হবে হোমওয়ার্কের কপিতে।